প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের এশিয়ান সংবাদ বিশ্লেষণে। বরাবরের মতোই কেমন আছেন? আমরা প্রতিদিনই একসঙ্গে থাকছি। এটি আমাদের জন্য সৌভাগ্য যে আমরা তথ্য, বিনোদন, শিল্প, সংস্কৃতি, রাজনীতি, স্বদেশ, আন্তর্জাতিক সকল বিষয়ের সাথে কথা বলতে পারছি। একেবারে শুরুতেই আষাঢ়ের আজকে ২৮ দিন, ২৮শে আষাঢ়, আর ওদিকে ১২ই জুলাই শনিবার। আজকের দিনটিও ছুটির দিন। ছুটির দিনের সকালে সবাইকে স্বাগত জানাই। আজকে কিন্তু একটু ঝলমলে রৌদ্রের ভেতরে এসেছি এবং আজকে বৃষ্টি কমে গেছে। আপনারা জানেন যে বন্যা পরিস্থিতিটা বৃষ্টি কমে গেলেই এর উন্নতির অবস্থানটা স্পষ্ট হয়ে ওঠে। আমাদের বন্যার্ত সকল ভাই বোন, সকল মানুষের প্রতি সহমর্মিতা জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এশিয়ান সংবাদ বিশ্লেষণ। সঙ্গে রয়েছে আমি ডক্টর মঞ্জুরুল হক। কতগুলো পত্রিকা, বেশ কিছু পত্রিকা আমাদের কাছে প্রতিদিনের মতোই অনেকগুলি পত্রিকার সঞ্চয় থাকে এবং তার সঙ্গে আমাদের সঙ্গে একজন আলোচক যোগদান করেন। বিশ্লেষণধর্মী কথাগুলো হয়। শুরুর পত্রিকাটি নিয়ে কথা বলি, দেশ রূপান্তর। দেশ রূপান্তর তার হেডলাইন করেছে লাল কালিতে, সৌর বিদ্যুতে আসার আলো। এটি হলো যে 6 মাসে ৩,০০০ মেগাওয়াট উৎপাদনের আশা। কার্বন ডাইঅক্সাইডের নিঃসরণ কমবে ২৫ লাখ টন, আর ২৫,০০০ কর্মসংস্থান বাড়বে। সৌর বিদ্যুতের দিকে যেতেই হবে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে নবায়নযোগ্য যে জ্বালানি, সেদিকে কিন্তু পৃথিবী এগিয়ে যাচ্ছে। আমাদের জীবাশ্ম জ্বালানি যে তেলটি, এটি কিন্তু এক সময় শেষ হবেই। তার আগেই মানব সভ্যতাকে টিকে থাকতে গেলে বিকল্প বিষয়টিকে সামনে নিয়ে আসতে হবে এবং বাংলাদেশও তার সঙ্গে এগিয়ে যাচ্ছে। ন্যায্য শুল্ক হার চাইল বাংলাদেশ। এটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিদের যে কথাগুলো হচ্ছে, তাদের সঙ্গে যে মিটিং হচ্ছে, সেখানে বাংলাদেশও ট্রাম্পের কাছে কিন্তু ন্যায্য একটি শুল্ক হার চেয়েছে। এটি চলছে। আশা করি আমরা ভালো একটি ফলাফল পাব। মোদিকে আম উপহার দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ডান পাশে এক কলামে, এনসিপির সঙ্গে জোট হলেও জামায়াতের সঙ্গে নয়, বিএনপির সালাউদ্দিন আহমেদের কথা এটি। ফরিদা পারভিনের খোঁজ নিলেন খালেদা জিয়া। ফরিদা পারভিন আমাদের লালন সম্রাজ্ঞী বলা হয়, লালন কন্যা বলা হয়। ফরিদা পারভিন, যিনি তার জীবনটি উৎসর্গ করেছেন লালনের গানের প্রচারে। তিনি অসুস্থ অবস্থায় তার সময় কাটছে, তার খোঁজ নিয়েছেন খালেদা জিয়া। ফেনীতে কমছে পানি, বাড়ছে ভোগান্তি, এই কথাটি দিয়ে আমরা শুরু করেছিলাম। পানি কমছে, বন্যার পানি কমে যাবার পরে ডায়রিয়া, এদিকে জল শূন্যতা, যেটি খাবার জল, খাবার পানি, সেটির অসুবিধা, দুর্ভিক্ষ তৈরি হয়। এগুলোর জন্য ভোগান্তি বাড়ছে। এটি ছিল আমাদের দেশ রূপান্তরের প্রথম কথাগুলো। একটু প্রথম আলোর দিকে তাকাই, আসুন। প্রথম আলো তার হেডলাইনে বলছে ৭০% মামলার তদন্তে অগ্রগতি, প্রতিবেদন দিতে 4 চ্যালেঞ্জ। মামলা পরিস্থিতিটি বাংলাদেশের জন্য দীর্ঘকালের জটের একটি বিষয় এবং এখনও সেই জট থেকে আমরা মুক্তি পাইনি। মোট মামলা ১,৬০১, এর মধ্যে হত্যা মামলা ৬৩৭। বিষয়টি হলো ছাত্র জনতার অভ্যুত্থান, ময়নাতদন্ত প্রতিবেদন এবং হাসপাতালে ছাড়পত্র না থাকায় এজাহারে ভুল বর্ণনা এবং ঢালাও আসামি তদন্ত জটিল করে তুলেছে। এটি আশঙ্কাজনক। আসামির নাম ঢালাওভাবে দেয়া হচ্ছে, ফলে মামলায় জট তৈরি হচ্ছে। তার ঠিক আপার ফোল্ডের একেবারে ডান দিকে প্রধান শিরোনামটি হচ্ছে শরীর থেতলে পিটিয়ে হত্যা করা হয় লাল চাঁদকে, নিন্দা, ক্ষোভ, প্রতিবাদ।
এটি বুধবার মিটফোর্ড হাসপাতালের সামনের রাস্তার উপরে ব্যবসায়ী লাল চাঁদকে নৃশংসভাবে হত্যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। দেখা যায় যে কুপিয়ে পাথর দিয়ে, মানে মধ্যযুগীয় পদ্ধতিতে সবার সামনে লাল চাঁদকে হত্যা করা হয়, এমন বর্বরতা দেখা গেছে। সেখানে শরীর থেতলে দিয়ে হয়েছে। নেপথ্যে রয়েছে চাঁদাবাজি। ঘটনায় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীদের নাম, এজাহারে নামে 19 এবং অজ্ঞাত 20 আসামি, গ্রেফতার 4। প্রিয় দর্শক, এই খবরটি আমরা আজকে প্রায় সকল সংবাদপত্রে পেয়েছি, এই হত্যাকাণ্ডটি, এবং তার সপক্ষে বিপক্ষে মিছিল মিটিং হয়েছে, ছাত্ররা আন্দোলন করেছেন, রাস্তায় নেমেছেন ছাত্র জনতা। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। বিশ্লেষণ করবেন আমাদের আজকের অতিথি, সিনিয়র গণমাধ্যম কর্মী মিস্টার হাবিবুর রহমান পলাশ। মিস্টার হাবিবুর রহমান পলাশকে আমরা স্বাগত জানাচ্ছি এশিয়ান সংবাদ বিশ্লেষণে। হাবিবুর রহমান পলাশ যুক্ত হবার সঙ্গে সঙ্গে আমরা বিশ্লেষণধর্মী কথাগুলি শুনব। এই খবরটির সঙ্গেই কিন্তু ছবিটি রয়েছে। ছবিটিতে আমরা দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবিটি ছড়িয়ে পড়েছে, লাল চাঁদ পড়ে আছে রাস্তার ডান পাশে ফুটপাতের কাছে মৃত, এবং তার পাশে একজন মানুষ। মিস্টার হাবিবুর রহমান পলাশ, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আমরা একটু আপনার কাছ থেকে আজকের যে বেদনাদায়ক সংবাদটি সকল পত্রিকায় এসেছে, আলোচনায় এসেছে, সেটি হচ্ছে শরীর থেতলে দিয়ে লাল চাঁদকে হত্যা করা। এই নৃশংসতা, মানে স্বাভাবিক কোনো মানুষের পক্ষে এই নৃশংসতা কি চালানো সম্ভব? আরেকটি হচ্ছে এই চাঁদাবাজির জন্যে এরকম মধ্যযুগীয় হত্যাকাণ্ড আর কতকাল চলবে? মিস্টার হাবিবুর রহমান পলাশ। ধন্যবাদ আপনাকে, একই সঙ্গে ধন্যবাদ এশিয়ান টেলিভিশনের দর্শকদের, যারা এই মুহূর্তে সেটের সামনে এসে আপনাদের সংবাদ পর্যালোচনা অনুষ্ঠানটি শুনছেন। আজকের জাতীয় গণমাধ্যমের সংবাদের দিকে যদি আমরা তাকাই, তাহলে এই সংবাদটি একটি গুরুত্বপূর্ণ সংবাদ। যেই নির্মমতা গত কালকে বিকেল 4টার পরে ঘটে গেল, নিশ্চয়ই আপনার মনে আছে, এবং এই মুহূর্তে বাংলাদেশ, সে জুলাই মাস চলছে, গত 1 বছর আগে এই জুলাই মাসটি ছিল উত্তাল। সেই প্রসঙ্গটা নিয়ে, সেই উত্তাল এবং এই গত বছর উত্তাল জুলাইয়ে একটি সরকারের পতন হয়েছে, এবং সেই একটি বছর ঘুরে আরেকটি মাস যখন আমাদের, সেই মাসটি যখন সামনে, সেই মাসে, যেই মাসটিতে বৈষম্য থাকার কথা না, যেই মাসটিতে হানাহানি থাকার কথা না, যেই মাসটিতে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ গড়ে তোলার জন্য নিবেদিতভাবে কাজ করার কথা, সেই মাসে একটি নৃশংস ঘটনা দেখলো গোটা বিশ্ব। এবং সেই যারা এই ঘটনাটি, লাল চাঁদ ওরফে সোহাগকে যারা নির্মমভাবে পিটিয়ে থেতলে দিয়ে পাশবিক কায়দায় হত্যা করলো, তাদের একটি রাজনৈতিক পরিচয় আছে, এবং যাকে হত্যা করা হয়েছে লাল চাঁদ, তিনিও সেই রাজনৈতিক দলটির সক্রিয় কর্মী ছিলেন। এই রকম হত্যাকাণ্ডের বিরুদ্ধে আপনি বলেছেন রাজপথে নেমে এসেছে সর্বস্তরের মানুষ, সাধারণ মানুষ, এবং আপনার তথ্যের জন্য বলছি যে আজকেও এই ঘটনার প্রতিবাদে বিভিন্ন ছাত্র সংগঠন, রাজনৈতিক দল, তারা তাদের কর্মসূচি দিবেন, এবং আজকে একটু উত্তপ্ত দিন হবে বলেই গণমাধ্যমের জায়গা থেকে আমরা আজ করতে পারছি। যে বিষয়টি বলার জন্য, সেটি হচ্ছে যে রাজনৈতিক নৃশংসতা, পৈশাচিকতা অথবা আইন হাতে তুলে দেওয়ার ধৃষ্টতা যাতে কেউ না দেখান, যেটি যেমন সত্য, আবার যখন রাজনৈতিক পরিচয় থাকে তখন বিষয়টি অন্যরকম হয়, এবং সেই রাজনৈতিক দলটির উপরেই তার দায়ভারটা বাড়তে হয়। আমি যদি বিএনপির কথা বলি, যে বিএনপি মহাসচিব ঘটনার নিন্দা জানিয়েছেন,
দোষীদেরকে শাস্তির আওতায় আনার কথা বলেছেন এবং এরই মধ্যে আপনি বলেছেন যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। হ্যাঁ, আমি এটি জাস্ট আমরা এই একটু আলোচনাটা জানিয়ে দিই। আপনার কথা প্রসঙ্গে ঢাকা মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান শুক্রবার প্রথম আলোকে বলেছেন যে র্যাব 4 জনকে গ্রেফতার করেছে এবং আরও যারা রয়েছে তাদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে। হ্যাঁ, জি, আপনি বলেছেন এবং তথ্য এসছে 19 জন আসামি এবং অজ্ঞাতনাম আরো 20 জন রয়েছে। র্যাব একজনকে গ্রেফতার করেছে, বাকিদেরকে পুলিশ গ্রেফতার করেছে। যে কথাটি বলতে চাই আজকের আলোচনার মধ্যে দিয়ে, দেখেন জুলাই মাসের যে অভ্যুত্থান বাংলাদেশের এবং যেই মাসটিকে ঘিরে বাংলাদেশের মানুষকে, রাজনৈতিক সকল পক্ষকে ঐক্যবদ্ধভাবে দেশকে গড়ার, যেখানে মানুষের নিরাপত্তা নিশ্চিত করার কথা, সেখানে আজকে অনিরাপত্তাহীনতায় ভুগছে রাষ্ট্রের মানুষ, যেটি আপনি নিশ্চয়ই গণমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট থাকার কারণে খুব নিবিড়ভাবে এটি পর্যবেক্ষণ করতে পারছেন বা আপনার কাছে সেই তথ্যটি আছে। যে কথাটি বলতে চাই যে আমরা দেখেছি যে কুমিল্লার যে ঘটনাটি, সেখানে একজন নারীর উপরে হামলা হয়েছিল। জি, দেশের বিভিন্ন স্থানে মব জাস্টিসের ঘটনা ঘটেছিল। সব মিলিয়ে একটি দলের উপরে এই বিশেষ দায়টা চলে যাচ্ছে। সেই জায়গায় যেটি বলতে চাই যে বিএনপি এই মুহূর্তে রাজনীতিতে একটি বড় দল এবং আগামীতে নির্বাচন যদি হয়, এই দলটি মনে করছে যে তারা ক্ষমতায় যেতে পারবেন। দলটি দীর্ঘদিন ক্ষমতার বাইরে ছিলেন এবং আগামীর বাংলাদেশে তারা যদি ক্ষমতায় আসেন, তারা কি কাজ করবেন তার 31 দফা তারা ডিক্লেয়ার করেছেন। এই জায়গাটাতেই আমার বক্তব্য আজকের এই সংবাদ বিশ্লেষণে। সেটি হচ্ছে যে বিএনপির নেতাদের এবং বিএনপির কেন্দ্রীয় নেতাদের, বিশেষ করে জনাব তারেক রহমান এবং বিএনপির স্ট্যান্ডিং কমিটিতে যারা আছেন, আজকে যারা অপরাধী হচ্ছেন বিভিন্ন জায়গায় মব জাস্টিস থেকে শুরু করে এই ধরনের হত্যাকাণ্ড, দেখা যায় যে তাদের দলীয় পরিচয় আছে এবং তারা কমিটিতে আছেন। তাহলে আপনি যে 31 দফা নিয়ে জাতির সামনে উপস্থাপন করছেন, বিএনপির উচিত অনতিবিলম্বে এই 31 দফা নিয়ে তার দলের নেতাকর্মীদের সামনে যাওয়া, তাদেরকে বোঝানো এই হচ্ছে আমাদের 31 দফা। বিএনপি ক্ষমতায় আসলে কি করবেন না করবেন, তার দলীয় নেতাকর্মীদেরকে যদি সেটি অনুধাবন করতে না পারেন, তাহলে এই মুহূর্তে যে বিএনপির উপরে যে দায়ভারটি চলছে বা যাচ্ছে, সেটি আসলে নিঃসরণ করা, ক্রমান্বয়ে জনগণ থেকে এই দলটির বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ তার রাজনৈতিক প্রতিপক্ষ খুবই সচেতন এবং সচেতনভাবেই তাদের বিরোধিতা করার জন্য তারা ওত পেতে আছে। সুতরাং বিএনপির উচিত তার ঘোষিত 31 দফা নিয়ে তাদের নেতাকর্মীদের কাছে যাওয়া, মাঠ পর্যায়ে যাওয়া, যে এই হচ্ছে আমাদের 31 দফা। তা না হলে তাদের নেতাকর্মীদের উপরে যে অত্যাচার বা তারা যে মানুষের উপর অত্যাচার, চাঁদাবাজি, দখলবাজি, স্টানবাজি, বালুমহল দখল, দোকান দখল, সব দখলের যে অভিযোগগুলো তাদের বিরুদ্ধে, এরা থেকে নিস্তার পাওয়ার সুযোগ নাই। লালচাঁদ হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত 4 জন গ্রেফতার হয়েছে, বাকিদের দ্রুত গ্রেফতারের আওতায় এনে দ্রুত বিচারের ব্যবস্থা করা হোক, সে প্রত্যাশা করছি। মিস্টার হাবিবুর রহমান পলাশ, আমরা আরেকটি বিষয়ে একটু বিশ্লেষণধর্মী কথা আমরা একটু সংক্ষেপে আপনার কাছে জানতে চাইব। আমাদের আরেকটি হেডলাইন রয়েছে, সেটি হলো ট্রাইব্যুনালের ইতিহাসে কোনো মামলায় প্রথম রাজসাক্ষী বাংলাদেশে। বিষয় হচ্ছে মানবতা বিরোধী অপরাধ। নিরাপত্তা বিবেচনায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে কারাগারে অন্য একটি কক্ষে সরিয়ে নেওয়া হয়েছে। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনের বিরুদ্ধে এখন পর্যন্ত ট্রাইব্যুনালে 2টি মামলা রয়েছে। গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচার গুরুত্ব পাচ্ছে। এটির যেটি কোটেশন মার্ক করা আছে সেটি হলো, বিচারে ট্রাইব্যুনাল অ্যাপ্রুভারকে, রাজসাক্ষীকে সম্পূর্ণভাবে মুক্তি দিতে পারেন অথবা অল্প মাত্রায় সাজা দিতে পারেন কিংবা অন্য কোনো ব্যবস্থা নিতে পারেন। এই কথাগুলো এসেছে। বাংলাদেশের বিচারের ইতিহাসে রাজসাক্ষী এই প্রথম আমরা দেখছি। এটিকে আপনি কিভাবে দেখছেন? চৌধুরী আব্দুল্লাল মামুন একজন মেধাবী পুলিশ অফিসার, দক্ষ অফিসার। জুলাই বিপ্লবের সময় অর্থাৎ গত বছর তিনি পুলিশ মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং যে ছাত্র জনতাকে যে হত্যাকাণ্ড হয়েছে, সেই হত্যাকাণ্ড সংগঠিত যারা করেছেন তাদের অন্যতম স্টেক হোল্ডার হচ্ছে এই পুলিশ বাহিনী। এই পুলিশ বাহিনী কোনোভাবেই ছাত্র জনতার পক্ষে দাঁড়ানি এবং
নির্মমভাবে বলতে হয় যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেও বিভিন্ন স্থানে এই পুলিশ নির্মমভাবে নির্বিচারে ছাত্র জনতাকে হত্যা করেছে। মামলা হয়েছে, ট্রাইব্যুনালে আসামিরা গ্রেফতার আছেন। সেই আসামিদের অন্যতম একজন হচ্ছেন এই বাংলাদেশের অন্যতম সেরা পুলিশ অফিসারদের একজন, এই মেধাবী অফিসার আব্দুল্লাহ আল মামুন। কিন্তু তিনি তার মেধা দিয়ে ছাত্র জনতার পক্ষে, বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়াতে পারেননি। তার বাহিনী নির্মমভাবে হত্যাকাণ্ড চালিয়েছেন। তার দায় এই আব্দুল্লাহ আল মামুন তিনি কোনোভাবেই এড়াতে পারেন না। গ্রেপ্তার হওয়ার পর থেকেই তিনি মুচড়ে গেছেন, ভেঙে পড়েছেন। এখন তার মধ্যে উপলব্ধি হয়েছে, ট্রাইব্যুনালে তিনি দোষ স্বীকার করেছেন। দোষ স্বীকার করার পরে তার প্রতি কি ধরনের নির্দেশনা ছিল, কি কি করেছেন, সেই জায়গা থেকে তিনি আগ্রহ প্রকাশ করেছেন রাজসাক্ষী হওয়ার জন্য, এবং সেখানে সেটিকে অ্যাকসেপ্ট করা হয়েছে। নিশ্চয়ই আপনি জানেন যে গণমাধ্যম, আন্তর্জাতিক গণমাধ্যম সব মিলে বাংলাদেশের মানুষ এই জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার দ্রুত বাস্তবায়ন চায়, দ্রুত দেখতে চায়। তো আব্দুল্লাহ আল মামুন, সাবেক পুলিশ মহাপরিদর্শক, তিনি যখন রাজসাক্ষী হয়েছেন এই ঘটনায়, এই যে পৈশাচিক ঘটনা, দেশের মানুষের বিরুদ্ধে যে দেশের মানুষকে নির্মমভাবে হত্যাকাণ্ড ঘটিয়ে যে ধরনের মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে গত বছরের জুলাই আগস্টে, আব্দুল্লাহ আল মামুনের রাজসাক্ষী হওয়ার মধ্য দিয়ে এই বিচারকে আরো ত্বরান্বিত করা এবং চিহ্নিত দোষীদেরকে শাস্তিমূলক ব্যবস্থায় নিয়ে আসার জন্য এটি অত্যন্তপূর্ণ ঘটনা হবে বলেই আমার মনে হয়েছে। আমরা বিশ্বাস করি যে বিচার বিভাগ সত্যটি উদ্ঘাটন করবে এবং প্রকৃত অপরাধীর শাস্তি পাবেন। আমাদের সঙ্গে সিনিয়র গণমাধ্যম কর্মী হাবিবুর রহমান পলাশ যুক্ত হয়েছেন। মিস্টার হাবিবুর রহমান পলাশ, এশিয়ান সংবাদ বিশ্লেষণে এতক্ষণ সংবাদ বিশ্লেষণ করার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আমি রয়েছি ডক্টর মঞ্জুরুল হক। এবার ইত্তেফাকের দিকে আমরা তাকাবো। আমাদের জাতীয় দৈনিক ইত্তেফাক এসএসসির ফল বিপর্যয় নিয়ে একটি কথা বলছেন যে 6 লাখ শিক্ষার্থী আমাদের ঝরে পড়ল, তাদের অকৃতকার্য হবার যে পেছনের কথাগুলো ফলো আপ নিউজ হয়েছে। এটি বলা হয়েছে গণিতে ভরাডুবির নেপথ্যে অদক্ষ শিক্ষক। তার নিচে বলা হলো 87 গণিতে স্নাতক ডিগ্রি নেই। মেহেদি হাসানের রিপোর্টে আমরা একটুখানি তাকাবো। দক্ষ শিক্ষকের ঘাটতি, মানসম্পন্ন পাঠদানের অভাব এবং শিক্ষার্থীদের সঠিক দিক নির্দেশনা না পাওয়ার বিষয়টি সদ্য প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলে নতুন করে স্পষ্ট হয়েছে। 11 বোর্ডে 6,660 জন শিক্ষার্থী অকৃতকার্য। গণিতে ফেল বাড়ার পেছনে প্রধান কারণ হচ্ছে দক্ষ শিক্ষকের অভাব। শিক্ষকদের গণিত ভীতি না কাটার পেছনে দক্ষ শিক্ষকের ঘাটতি রয়েছে। এটিকে আমাদের ইত্তেফাক অন্যতম প্রধান শিরোনাম করেছে। আবার ওদিকে বোর্ড বলছেন, আমরা গতকালের পত্রপত্রিকা থেকে বোর্ডের যে কথাগুলো জেনেছি, তারা বলেছেন যে এবার কোনো ধরনের সহায়তা, কোনো ধরনের গ্রেস নম্বর এগুলো যুক্ত হয়নি। যে পরীক্ষার্থীর যা যোগ্যতা, যা তিনি লিখেছেন তাতেই নম্বর দিয়েছেন সম্মানিত শিক্ষকরা। সুতরাং এটি খুবই স্বাভাবিক। তারা বলতে চাচ্ছেন যে এখানে আসলে বিপর্যয়ের কিছু নেই। পরীক্ষা যা হয়েছে সততার সঙ্গে হয়েছে, সততার সঙ্গে খাতা দেখা হয়েছে। হ্যাঁ, এই বিষয়টি নিয়ে আসলে কোনো রকমের কোনো আলোচনা বা তারা মনে করছেন না এটি বিপর্যয়। দুদিকে আমরা দুরকম বিষয় দেখলাম। একদিকে অদক্ষ শিক্ষক মানে দক্ষ শিক্ষকের অভাব, গণিতে ভরাডুবি, এই বিষয়টি দেখবার কথা রয়েছে। অপরদিকে হলো যদি কোনো রকমের সাহায্য না পায়, শুধু পরীক্ষা দিতে হয় সততার সঙ্গে, তাহলে রেজাল্ট মেনে নিতে হবে। চাঁদাবাজির নিয়ে যে নারকীয় বিভৎসতা সেটি রয়েছে বাঁ পাশে, ছবিসহ ওই যে মিটফোর্ডের সামনে যে হত্যাকাণ্ডটি সেটি রয়েছে। আমাদের নারী সাফ চ্যাম্পিয়নশিপ অনূর্ধ্ব 20-এর শিরোপা মিশন
বড় জয় দিয়েই শুরু করলো বাংলাদেশ। আমাদের বাংলাদেশের মেয়েরা খেলোয়াড়, ওদের হাস্যোজ্জ্বল ছবি রয়েছে ডান পাশে। মানে অনেক খারাপ খবরের ভিতরেও এটি আমাদের আশা জাগায়, আমাদের মেয়েরা এগিয়ে চলছে। আর একেবারে লোয়ার ফোল্ডে তদন্তের মাঝখানে আসামিকে অব্যাহত দিয়ে রিপোর্ট দাখিলের ক্ষমতা পেল পুলিশ। ফৌজদারি কার্যবিধি সংশোধন, সৎ উদ্দেশ্যে পুলিশকে এই বিধান প্রয়োগ করতে হবে, শিশির মনিরের কথা এটি। আর আবারও একটু খারাপ খবর, খুতবায় ক্ষুব্ধ মুসল্লি, মসজিদে খতিবকে কুপিয়ে হত্যা, চাঁদপুরের ঘটনা। প্রিয় দর্শক, শেষ করতে হচ্ছে, মানে অনেকগুলো খবরাখবর, ভালো মন্দ সকলই মিশিয়ে খবরাখবরগুলো আমাদের বলতেই হয়, মন খারাপ হয়ে যায়। আশা করি আমাদের মন একদিন ভালো হবেই। আর আমরা সবার জন্যে দোয়া প্রার্থনা করি, সেটি হলো যে আমাদের লালন কন্যা ফরিদা পারভিন, যিনি লালনকে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন, তার দর্শন, লালনের গান বাংলাদেশকে, লোক ঐতিহ্যকে পৌঁছে দিয়েছেন। তিনি অসুস্থ, তার জন্যে দোয়া করবেন সবাই। দেখা হবে আগামীকাল এশিয়ান সংবাদ বিশ্লেষণে। ভালো থাকুন, শুভ সকাল।